নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আপনারা শুনছিলেন। আমরা যেমনটি বলছিলাম যে আজকে আমরা আলাপ করব রাজনীতি, হত্যা এবং বিচার এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলতে অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মানিত দুজন অতিথি। রয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব ইনাম খান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে কষ্ট করে সময় দিয়েছেন। জনাব হুমায়ুন কবির, আপনি জানেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের বৈষম্য বিরোধী এই আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন আজকে প্রকাশ করেছেন এবং সেখানে তারা বলেছেন এই আন্দোলনে 32 শিশুসহ 650 জন নিহত হয়েছেন। এবং 10 পাতার এই যে প্রতিবেদন, এখানে তারা বলেছেন 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন এবং এর পরবর্তীতে 5 এবং 6 এই 2 দিনে মারা গিয়েছেন আরও 250 জন। এই সব মিলিয়ে 650 জনের তালিকা তারা করেছেন এবং এটি প্রকাশ করেছেন আজকে বিকেলে। একটু এই বিষয়টি নিয়ে প্রথমে আপনার কাছে বিশ্লেষণ জানতে চাইব এবং আপনার মন্তব্য জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। কয়েকটা বিষয় বলবো। একটা হচ্ছে যে এই প্রিলিমিনারি রিপোর্ট যেটা তারা বলছে, প্রাথমিক প্রতিবেদন, তো সেখানে কয়েকটা জিনিস এখন আমরা মোটামুটি ধরে নিতে পারেন যে তথ্য উপাত্তের বিচারে এই বিষয়গুলো স্বীকৃতি লাভ করলো যে 650 জন এই গত আন্দোলনে 650 জন নিহত হয়েছে, এই কথাটা মোটামুটি ভাবে এখন স্বীকৃত হলো। এবং শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই যখন এই আমাদের গত আন্দোলন, যেটা ছাত্র আন্দোলন বলেন বা জন আন্দোলন, গণ আন্দোলন যাই বলে, সে তাতে এই সংখ্যাটা যেটা তারা নির্ধারণ করেছে, অবশ্য তারা আমাদের বাংলাদেশের মিডিয়া বিভিন্ন সোর্স থেকেই তারা নিয়েছে, কিন্তু এটা আপনি ধরে নিতে পারেন যে আন্তর্জাতিক ভাবে এখন এটা স্বীকৃত সংখ্যা হিসাবে টিকল এবং এটা এই সংখ্যাটাই উদ্ধৃত হতে থাকবে কিন্তু। এবং আন্তর্জাতিক, আমরাও আমাদের দেশেও এটা কোটেড হবে, বাইরের পৃথিবীতেও এটা কোটেড হবে। তো এতে করে এই প্রতিবেদনের 1 নাম্বার উপাদানটা হলো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তারা একটা সংখ্যা মোটামুটি গবেষণা করে নির্ধারণ করেছে। এই সংখ্যাটাই এখন ধরে নেওয়া হবে যে এটাই সঠিক সংখ্যা আপাত দৃষ্টি। দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে মনে হয় যে তারা এখানে যে ব্যাপক রকম মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং বিভিন্নভাবে তারা কিন্তু অনেকগুলো উপাদান নিয়ে এসছে, যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের কথা বলছে, গুম হত্যার কথা বলছে, অন্যান্য ধরনের অত্যাচারের কথা বলছে। তো কাজেই সেই বিষয়টাকে আমরা এতদিন ধরে অভ্যন্তরীণভাবে এটা নিয়ে কথাবার্তা বলেছি, কিন্তু এখন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যখন এই কথাটা বলেন, তখন কিন্তু এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি ধরে নিতে পারেন যে এটার মাল্টিপ্লায়ার এফেক্ট যদি বলি তা হবে এখন থেকে। অর্থাৎ এই বিষয়টা আমাদের অভ্যন্তরীণ বিষয়টাতে অভ্যন্তরীণভাবে যেটুকু আলাপ আলোচনা হয়েছে, এই তথ্যপাত্র বা এই রিপোর্টটা কিন্তু এটাকে একটা আন্তর্জাতিক চরিত্র বা চেহারা দিল। আর তৃতীয় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে তিনি কিন্তু শুধু সমাধান বা আলোচনা বিশ্লেষণই করেননি, তারা একটা সমাধানও দিয়েছেন বা রিকমেন্ডেশন, সেট অফ রিকমেন্ডেশন দিয়েছেন, 21টি পরামর্শ দিয়েছেন। এবং কারা 3 ধরনের যারা আছে সংশ্লিষ্ট আমাদের স্টেক হোল্ডার যারা আছে, তাদের কার কি ভূমিকা হতে পারে, তারা সেখানে কিভাবে ইতিবাচক ভাবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করতে পারেন, তার একটা রোড ম্যাপ বা 21টা আপনি যেটা বললেন 21টি সুপারিশ তারা দিয়েছে। এই সুপারিশগুলো কি এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা নির্ভর করে। যেমন ধরেন 2-1টা জিনিস তো করা যাবে এবং সেটার ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পাচ্ছি। গতকালই সিদ্ধান্ত হয়েছে যে জাতিসংঘ
একটা তদন্ত কমিশন, ওরা একটা তদন্ত কমিশন আসবে ঢাকা, এবং সেটা বলতে আগামী সপ্তাহে আর্লি নেক্সট উইক, যেটাকে বলি আমরা মঙ্গলবারের দিকে হয়তো আসবে। তো কাজে তদন্ত আহ, করার জন্য বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের দিক থেকেও আগ্রহ আছে, এবং তাতে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন যেটা আছে তারাও কিন্তু এতে সাড়া দিয়েছে। তো কাজে এই তদন্তের কাজটা এই মুহূর্তে হয়ে আমার মনে হয় যদি শুরু হয়ে যায় তাহলে এই কাজটা তো বাস্তবায়ন হলো। তারপরে যেটা এসছে এটা তো আমরা নিজেরাও বুঝতে পারছি যে আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে, এই বাহিনীগুলোর মধ্যে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি তাদের ব্যবহার, বা আপনি বিভিন্ন ধরনের বল প্রয়োগ, যেটা মানে কাঠামো বাইরে আমরা বিদ্যায় বা যেগুলি তাদের নিয়ম কানুন আছে তার বাইরেও যে ক্ষমতা বা শক্তি ব্যবহার হয়েছে, এগুলি তো এখন মোটামুটি আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো কাজে এখান থেকে এই বাহিনী বা পুলিশ সিকিউরিটি অ্যাপারেটাসকে কি করে ইমপ্রুভ করা যায় এবং কিভাবে আবার জনবান্ধব বা জনগণের কাছে বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে তো কাজ আমাদের করতেই হবে, দ্রুতই করতে হবে। এবং তার সাথে সাথে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের যারা অন্যান্য স্টেক হোল্ডার্স আছে, ফর এক্সাম্পল দ্য পলিটিক্যাল লিডার্স, পলিটিক্যাল পার্টিস, তারাই তো নির্বাচন হলে ক্ষমতায় আসবে। কাজে এবং এই আজকে এই ঘটনার একটু পেছনে যদি যাই তাহলে এই কথা তো অস্বীকার করার উপায় নেই যে রাজনীতিকীকরণের কারণেই কিন্তু এই আমাদের এই প্রতিষ্ঠিত বাহিনীগুলো এক ধরনের দানবে রূপান্তরিত হয়েছে। তো কাজে সেই জায়গা থেকে যদি তাদেরকে বের করে আনতে হয় তাহলে যারা রাজনীতিতে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু এটার সাথে সংযুক্ত করতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোনো সুযোগ বা এই ধরনের পুনরাবৃত্তি না হয়। জনাব হুমায়ুন কবির, আরেকটি বিষয় জানতে চাইবো, এই বাংলাদেশে স্থিতিশীলতা অর্জনের জন্য অন্তর্বর্তী সরকার এবং এটি উত্তরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা আমরা পেতে পারি বলে আপনি প্রত্যাশা করেন? জাতিসংঘ তো আমাদেরকে সহায়তা দিতে রাজি। একটা হচ্ছে রাজনৈতিক ভাবে তারা বলছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করবে, তো সেটা জাতিসংঘের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি। সেটা বিভিন্ন রকম ভাবেই হতে পারে। এখন ধরেন খুব অল্প সময়ে যদি বলেন তাহলে এই যে ইনভেস্টিগেশনের সাপোর্টটা যেটা আমরা পাবো, এটা খুব একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ উপাদান। তার কারণ বাংলাদেশে লোকেরাই বলা বলি, আমাদের এখানে আলোচনা হয় যে বাংলাদেশে এই তদন্ত সক্ষমতাটা আমাদের খুবই কম। তো কাজেই সেক্ষেত্রে যদি তারা আমাদেরকে সহায়তা করেন, এক নম্বর হচ্ছে যে তাতে আমরা আমরা সহায়তাটা পাবো। দ্বিতীয় হচ্ছে যে বিশ্বাসযোগ্যতার একটা জায়গা আছে, এবং সুষ্ঠুভাবে যাতে এটা হয়, মানবাধিকারের প্রেক্ষাপটটা মনে রেখেই যাতে এ কাজগুলি হয়, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ বাইরের পৃথিবীতে যখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তখন বাইরের পৃথিবীর মানুষ কিন্তু এটা সুষ্ঠু হয়েছে কিনা, নিরপেক্ষ হয়েছে কিনা, আন্তর্জাতিক মান বজায় রেখে হয়েছে কিনা, বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু দৃষ্টি দেবে। তারপর যেটা বললাম, আমাদের সিকিউরিটি অ্যাপারেটাসটাকে যদি আপনি আবার জনগণের বা তাদের পেশাগত যে জায়গা সেখানে যদি আনতে চান, তাহলে এটাকে পুনর্বিন্যাস করার একটা প্রয়োজন আছে। সেখানে জাতিসংঘ তার বৈশ্বিক প্রেক্ষাপটে গুড প্র্যাকটিস যেগুলো আছে, এটা শুধু ঘটনাটা বাংলাদেশে ঘটেছে তা নয়, কিন্তু এই ধরনের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে বিচ্যুতি বিভিন্ন দেশে ঘটে, এবং জাতিসংঘ পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে আবার পেশাগত জায়গায় নিয়ে আসবার জন্য যে ধরনের সহায়তা দিয়ে থাকে, সে অভিজ্ঞতা কিন্তু আমাদের কাজে লাগাতে পারবো, এবং সেই অভিজ্ঞতাটা জাতিসংঘ আমাদেরকে দিতে পারে। তো কাজে বিভিন্নভাবেই সেগুলো হতে পারে। পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে ডায়ালগ, এটাও তো আমরা আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেখান থেকেও আমরা এক সময়তে এগুলো করেছিলাম। তো আমার ধারণা ইউএনডিপির মাধ্যমে আবার এখনো সেই প্রক্রিয়াটা শুরু হতে পারে। সেটা নিরাপত্তা বাহিনীগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর পারস্পরিকভাবে কি সম্পর্ক হবে সেই বিষয়ে হতে পারে। তরুণ প্রজন্মকে কিভাবে আপনি এর মধ্যে সংযুক্ত হতে পারে। প্রযুক্তি বা এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, যেগুলো আজকে সাংঘাতিকভাবে আমাদেরকে পীড়িত করছে বা আমাদেরকে নেতিবাচক ভাবে চিত্রায়িত করছে, সেই জায়গাগুলোতেও আমরা কিভাবে সক্ষমতা অর্জন করতে পারি, সে কাজেও তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে। চমৎকার, অনেক ধন্যবাদ। আপনার মোটামুটি আপনার
এই জায়গাটা ক্লিয়ার হলাম আমরা। অধ্যাপক শাহাব ইনাম খান, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাইবো, পাশাপাশি জাতিসংঘের এই প্রতিবেদনে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? আরেকটি বিষয় বলবেন, জাতিসংঘের বিশেষজ্ঞ দলের এই সফর, তারা তো এর আগে এসছেন, এবং তাদের ভূমিকা নিয়ে আপনার প্রত্যাশা কতখানি? না, ধন্যবাদ। স্যার যেটা বলছিলেন আমার মনে হয় ওই জায়গাতেই বেশিরভাগ ইস্যুস গুলি চলে এসছে। যেমন আপনি যদি রিপোর্টের মধ্যে দেখেন যে বেশ কতগুলি ডাইনামিক্স আছে। একটা বড় ডাইনামিক্স যেটা যে অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সির কথাটা বারবার বলা হয়েছে, এবং এটা কিন্তু নতুন না, এটা অনেকটা সময় ধরেই বলা হচ্ছে। আপনি যদি আমাদের গত 20 বছরের ইতিহাস দেখেন, মানে ওই 2006-7 সালেও কিন্তু জাতিসংঘ এই একই বিষয়গুলি অবতারণা করেছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো প্রেক্ষাপটটা একটু কিছুটা ডিফারেন্ট ছিল, কিন্তু তখনও কিন্তু এই কনসার্ন গুলি ছিল, এবং সেই কারণে তারা কিন্তু দ্রুত পাঠাতে চেয়েছিল। পরবর্তীতে যে এখনকার সময় যে ঘটনাগুলি আমরা দেখলাম, যে অ্যাবসলিউট ইম্পিউনিটি পর্যায়ে চলে গেল। একটা বড় বিষয় ছিল যে অথরাইজেশন অফ লাইভ অ্যামুনিশন, এবং এই কনসার্নগুলি যে শুধু জাতিসংঘ তুলেছে তা না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু এই কনসার্নগুলি তুলেছে। সুতরাং এই রিপোর্টের একটা বড় জায়গা হলো যে সাধারণ মানুষের যে কনসার্নগুলি আসছে, এই কনসার্নগুলিও কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়েছে। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট বিষয়, যে একটা ইন্টারন্যাশনাল ফিগার পাওয়া গেছে, অন্ততপক্ষে তারা বলছেন যে 650। কারণ আমরা বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন জায়গা থেকে দেখছি, কখনো কেউ বলছেন 500, কেউ বলছেন 650, কেউ বলছেন 800, কেউ বলছেন 1000, যে কারণে একটা বড় কনফিউশন রয়ে গেছিল। অন্ততপক্ষে একটা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক পাওয়া গেল, যেখানে বলা হচ্ছে যে 650 লোকের প্রাণহানির কথা, এবং এই প্রাণহানিগুলি নিশ্চিতভাবেই ট্র্যাজিক। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয় বাংলাদেশের ফিউচার পলিটিক্যাল কালচারের জন্য, পলিটিক্যাল কালচার বলতে আপনাকে বোঝাচ্ছি যে পলিটিক্স এর সাথে যেহেতু আমরা বারবার জুডিশিয়ারির একটা সম্পর্ক দেখছি, ইন্টারন্যাশনাল এই আপনার ল এনফোর্সমেন্টের একটা সম্পর্ক দেখছি, এজেন্সিস গুলির একটা সম্পর্ক দেখছি, এইখানে তারা একটা প্রথম কনসার্নটাই বলেছেন যে ইউজ অফ ফোর্স এন্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, অর্থাৎ আননেসেসারি এন্ড ডিসপ্রপোর্শনেট ইউজ অফ ফোর্স এন্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস। এখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর ব্যাপারে অনেকটা সময় ধরেই কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে কনসার্নটা তুলে ধরছিল, এবং যেটার কারণে কিন্তু আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার স্যাংশনের মতো একটা টাফ মেজার্সেও গেছে। সুতরাং সেই জায়গাগুলি যদি সরকার তখন অ্যাড্রেস করতেন, তাহলে হয়তো বা এই গতি প্রকৃতিটা চেঞ্জ হতো। কিন্তু এই কনসার্নটার আমি যে জায়গা থেকে দেখি, সেটা হলো যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়টা কিন্তু এই রিপোর্টে চলে এসছে। অ্যারেস্ট, অ্যালিগেশন অফ টর্চার এন্ড ইল ট্রিটমেন্ট, এবং এটা আমরা নিশ্চিতভাবেই দেখেছি। অন্ততপক্ষে কোঅর্ডিনেটর যারা ছিলেন এই আন্দোলনের, তাদেরকে যে বারবার তুলে নিয়ে গিয়ে তারপর আমরা দেখেছি তাদের শরীরে বিভিন্ন রকমের মারের দাগ আছে, এবং সেই সাথে তো আমরা দেখলাম যে ডিবি অফিসে যে ধরনের ঘটনাটা ঘটলো, এটাও যেমন বাংলাদেশে কিন্তু নতুন ঘটেনি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে অ্যারেস্ট এন্ড অ্যালিগেশনস অফ টর্চার এন্ড ইল ট্রিটমেন্টের যে কনসার্নগুলি এবার এই রিপোর্টটা তুলে ধরেছে, সেটা মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে গণ অধিকার পরিষদের নুরুল হকের উপরেও যে ধরনের রিমান্ড নিয়ে অত্যাচারটা করা হয়েছে, এবং সেটার যে সিসিটিভি ফুটেজ সবকিছুই কিন্তু এসছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো ইন্টারনেটের বিষয়টা। এটা আমাদের দেশে আগে কম বেশি করা হয়েছে, কিন্তু এই দফায় কিন্তু এটাকে ব্ল্যাঙ্কেট ইউজ করা হয়েছে, এবং এই ব্ল্যাঙ্কেট ইউজের একটা বড় ইস্যু যেটা, যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, রিউমার কিন্তু অনেক বেশি বেড়েছে বিকজ অফ দিস পার্টিকুলার এই ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে। এছাড়াও ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যেও কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছিল, কারণ এগুলোর এক্সট্রিম মেজার্স, এবং এক্সট্রিম মেজার্স এর কারণে দুটা ঘটনা ঘটলো। ওইটা যেটা বললাম যে প্রচুর মিস ইনফরমেশন, ফেক ইনফরমেশন থেকে শুরু করে ব্ল্যাকআউট করে ইন্টারন্যাশনাল ট্রেডকে যেরকম জিপোর্টাইজ করা হয়েছিল, সেই সাথে যেটাকে আমরা বলি যে ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে রেস্ট্রিক্ট করার জন্য এটা একটা মোক্ষম জায়গা ছিল। সুতরাং সেই জায়গাতে আর্টিকেল 19 এর মানে আইসিসিপিআর এর আর্টিকেল 19 বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কনসার্ন এই রিপোর্টটাতে এসছে। আর লাস্ট যেটা, সেটা হলো মুভমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে, এবং এই মুভমেন্টের ক্ষেত্রে কারফিউ এবং শাটডাউন সেটা শুধুমাত্র ইমার্জেন্সি রেসপন্স কে না, সাপ্লাই চেইন অফ এসেনশিয়াল গুডস এন্ড সার্ভিসেস কেও কিন্তু ইয়ে করেছিল,
মানে হিন্ডার করেছিল, যে কারণে জি। আপনার ইকোনমিক একটা মানে যেটাকে আমরা বলি অনেকটা আপনার এই মানে খাবারের ক্রাইসিস বা মেডিকেল ক্রাইসিস হলেও অবাক হওয়ার কিছু ছিল না। সুতরাং সব দিক থেকে আমি মনে করি যে এটা একটা হোলিস্টিক ডকুমেন্ট, এবং এই হোলিস্টিক ডকুমেন্টের মধ্যে আমার মনে হয় যে শুধু অতীতের বিষয়গুলি না, বর্তমানগুলিও এসছে, এবং আমার মনে হয় এখান থেকে আন্তর্জাতিক সম্প্রদায় বলেন বা বাংলাদেশের ভবিষ্যতে যারা আপনার ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা বড় রকমের মানে ডকুমেন্টেশন করে রাখা হয়েছে। জি, আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন যে এই যে ইন্টারনেট শাটডাউনের ফলে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে, এবং পার্শ্ববর্তী দেশের কথাও যদি বলি, আমরা ভারতও একই রকমভাবে দেখেছি যে তারা একেবারে সরাসরি ডিসইনফরমেশন ছড়াচ্ছিলেন, মিস ইনফরমেশন ছড়াচ্ছিলেন। তো সেক্ষেত্রে এই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ফলে বাংলাদেশ এবং ভারতের আন্তঃসম্পর্কে কী ধরনের প্রভাব পড়তে পারে বা কী ধরনের প্রভাব পড়ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হয়, আমি কয়েকদিন আগেই এবং বিজনেস ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ডে আজকে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথাও বলেছেন সামগ্রিক দেখেন, বিষয়গুলো। বাংলাদেশের এই বিষয়টা নিয়ে মানে আমার মনে হয় ভারতীয় গণমাধ্যমে যেভাবে তুলে ধরা হচ্ছে, মানে পার্টিকুলারলি পোস্ট মানে স্টেপ ডাউন সিনারিওতে বা সিচুয়েশনে, আমার মনে হয় এটা অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল। এটা অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ার বেশগুলি কারণ হলো, আমার কাছে অন্তত মনে হয় 4টা রিজন আছে। একটা হলো যে বিজেপির সাথে যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, জি। সেই জায়গাটা আমার মনে হয় যে ভারতীয় জনগণ একটা বড় রকমের স্ক্রুটিনি বা কোয়েশ্চেন তৈরি করবে, এবং এই স্ক্রুটিনি এবং কোয়েশ্চেনটা থেকে যদি জনগণকে ডিস্ট্র্যাক্ট করা যায়, মিডিয়া হলো সবচেয়ে ইজি ওয়ে। সেকেন্ড আরেকটা বিষয় আছে যে এই জায়গাতে কিন্তু একটা বড় রকমের শঙ্কা তৈরি হয়েছে, কারণ বাংলাদেশে যেভাবে ছাত্ররা এবং ইউথ এই মুভমেন্টটাকে তৈরি করেছে, যেসব কারণে ডিসপ্যারিটি বলেন, রিলিজিয়াস টক্সিসিটি বলেন, বা ফার রাইট বা এক্সট্রিমিস্ট ন্যারেটিভস বলেন, এবং এক্সট্রিমিস্ট ন্যারেটিভ কিন্তু সবসময় ধর্মীয় হয় না, পলিটিক্যালও হতে পারে। জি। সুতরাং এই বিষয়গুলিতে আপনার এক ধরনের মার্জিনালাইজেশন, এক ধরনের মানে এলিয়েনেশন তৈরি হয় ইউথের মধ্যে, এবং আমার মনে হয় এই বিষয়গুলিও তারা চাচ্ছেন না যে বড় রকমের মানে জায়গা তৈরি করুক। অন্ততপক্ষে সরকারিভাবে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে ওটা দিয়ে রেস্ট্রিক্ট করা। আরেকটা বিষয় আছে যে বাংলাদেশে যে লিগ্যাল প্রসিকিউশনস গুলি তৈরি হচ্ছে, বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আছে, বা আমরা এখন শুনছি যে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ক্রিমিনাল কোর্টে বিভিন্ন রকমের কেস দায়ের করার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং সেইগুলি দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে মাইনরিটিদের বিভিন্ন দেশে, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, যে দেশই হোক না কেন, তাদের মধ্যেও কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে যে আইনগতভাবে যদি বিষয়গুলি নেওয়া যায়। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই বিষয়টাকে খুব বেশি তুলে আনা হচ্ছে যাতে ডিস্ট্রাকশন থাকে, এবং যে অরিজিনাল কজেস গুলি থেকে যাতে মানুষ একটু ডিস্ট্রাক্টেড থাকে, অন্যদিকে ডাইভার্ট হয় আর কি। যে মাইনরিটি ক্ষেত্রে আমরা যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো দেখেছি, এটা সম্পূর্ণভাবে নিন্দনীয় নিশ্চিতভাবে। জি। তবে এখানে আরেকটা জিনিস দেখা দরকার যে আমাদের ছাত্রীরা কিংবা আমাদের যারা রাস্তাঘাটে যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, তারা কিন্তু এই বিষয়টাকে সাংঘাতিক সিরিয়াসলি নিয়েছেন, এবং যতটা পারছেন যেভাবে পারছেন, এবং ওই টাইমটাতে কিন্তু পুলিশও ছিল না। জি, ফলে আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আপনার সাথে আবার আলাপ করব। দরকার। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই, বিরতির পর নিশ্চয়ই আপনাদের সাথে এই বিষয়ে আলাপ করব। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো আমাদের, ফিরছি একটু পর, সাথে থাকবে। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমার সাথে অনলাইনে সম্মানিত অতিথি হিসেবে দুজন অতিথিরক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক শাহাব ইনাম খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে একটু আসতে চাইব, এই মুহূর্তে জানতে চাই যে রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের দেশে এই মুহূর্তে কতখানি জরুরি। কেননা আমরা দেখি যে যেই দল ক্ষমতায় থাকে সেই দল তখন নিষ্পাপ হয়ে যান, এবং যারা বিরোধী দলে থাকেন তাদেরকে বলা হয় যে বিভিন্ন সময় বিচার করা হয়, বলা হয় যে তারা অপরাধী, এই বিষয়ে অপরাধী। আবার যখন তারা ক্ষমতার পালাবদল হয়ে থাকে তখন তারা একেবারে বেকসুর খালাস হয়ে যান, তারা একেবারেই নিষ্পাপ হয়ে যান, অন্যরা তখন আবার অপরাধী হয়ে যান। এই যে রাজনৈতিক একটা খেলা, একটা সংস্কৃতি, এটার পরিবর্তন কতখানি জরুরি?
আমি দুইটা স্তরে দেখি জিনিসটাকে। একটা হচ্ছে যে কারণ আমরা একটা হচ্ছে ৯০ সাল থেকে মানে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবার পরের থেকে এই গত ৫ তারিখ পর্যন্ত একটা, আমি যদি বলি একটা স্তর। আর এই মুহূর্ত থেকে সামনের দিকে কিন্তু আরেকটা স্তর হিসেবে দেখতে পারি। আপনি যেই ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের আগেকার চেহারা বা আগেকার অভিজ্ঞতা জি। এবং গত ৩০ বছর ধরে বাংলাদেশে এই পালাবদল চলছে এবং এই কুসংস্কৃতি যদি আমি বলি, মানে খারাপ রাজনৈতিক সংস্কৃতি যদি বলেন, এই দুটোর প্রধান দলই একে একটার খারাপ দৃষ্টান্তগুলো নিয়ে তার উপরে তারা আরো বেশি করে এটাকে সমৃদ্ধ করেছে। এই হলো গত ৩০ বছরের ৯১ সালের বা ৯০ এর আন্দোলনের পরের অভিজ্ঞতা আমার। এবং এই যে এরপর আমি পরের জায়গাটায় যাচ্ছি। এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা যে বক্তব্য নিয়ে সামনে এসছে এবং যে বক্তব্যের পক্ষে বা মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে, সাপোর্ট করেছেন। সেটা জি। কিন্তু এই রাজনীতির বা এই সংস্কৃতিকে ফেলে দিয়ে নতুন সংস্কৃতি তৈরি করার জন্য। তারা কিন্তু লক্ষ্য করবেন তাদের বক্তব্যগুলো, তারা বলছে বৈষম্যের বিরুদ্ধে, তারা বলছে তারা ন্যায় বিচার চায়, তারা অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা চায়, তারা জাস্টিস চায়। তো কাজেই এখানে নতুন প্রজন্ম যারা এই গত ছাত্র আন্দোলন বা গণ আন্দোলন বা দ্বিতীয় স্বাধীনতা যেভাবেই বলি না কেন, এখানে একটা নতুন চিন্তার আমি কিন্তু বিকাশ দেখতে পাচ্ছি। এখন সেই নতুন চিন্তাটা কতটা শক্তিশালী হবে এবং এই আমাদের যে গত ৩০ বছরের যে রাজনৈতিক সংস্কৃতি তাকে কতটা পাল্টাতে পারবে এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু আমার ধারণা, আমি নিজে ৭১-এর মানুষ হিসাবে আমরা মানে আমরা যেভাবে দেখেছি, আমি এই তরুণ প্রজন্মকে সেভাবে দেখার চেষ্টা করছি যে তারা পরিবর্তনের যে যাত্রাটা শুরু করেছে, তরুণ প্রজন্মই কিন্তু পরিবর্তনটা আনতে পারে, সমাজের আর কোনো শক্তি সেটা পারে না। এবং তার অভিজ্ঞতা কিন্তু আমাদেরই আছে। আপনি লক্ষ্য করবেন আওয়ামী লীগ ক্ষমতায় তো বিএনপি আন্দোলন করে, বিএনপি ক্ষমতায় তো আওয়ামী লীগ আন্দোলন করে, এবং গত ১৫ বছর ধরে এই রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে কিন্তু সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেছে এবং ব্যর্থ হয়েছে। তার কারণ ছিল তারা জনগণের সমর্থন বা জনগণকে এর সাথে সম্পৃক্ত করতে পারেন। জি। এখন তার অর্থ দাঁড়াচ্ছে যে এই পুরনো রাজনৈতিক সংস্কৃতি এবং যে সাংগঠনিক ব্যবস্থাপনা, জি। তার সাথে জনগণের সম্পৃক্ততা কমে এসছে, এটা প্রমাণিত। এবং সেই যে সময়কার ছাত্র রাজনীতির এই যে আন্দোলনটার সময় অনেক ছাত্র নিহত হচ্ছিলেন, আমরা সরাসরি কোনোভাবে কোনো মিডিয়ায় দেখাতে পারিনি, এবং পরবর্তীতে যখন ক্ষমতার পালাবদল হলো, একচেটিয়া শেখ হাসিনাকে দায়ী করা হলো, তিনি চলে গেলেন দেশ ছেড়ে, এখন মিডিয়াগুলো দেখানোর সুযোগ পাচ্ছে। এই যে একটা কালচার তৈরি হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখেন আসলে? সেটাই তো আমি বলছি যে এই তরুণ প্রজন্ম একটা দরজা খুলে দিয়েছে। এখন সেই দরজায় আমরা সেই দরজা দিয়ে প্রবেশ কিন্তু করে এই মুহূর্তে আমরা সেই তরুণ প্রজন্ম বা যদি বলি যে অন্তর্বর্তী সরকার কি সঠিক পথে রয়েছে এখন? আমি এখনো পর্যন্ত মনে করছি তার কারণ হলো তারা যে বক্তব্যটা দিয়ে এসছে সেই বক্তব্যটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং তারা ধরেন একদিকে প্রফেসর ইউনূস সাহেব এসছেন, তিনি একজন গ্লোবাল মানুষ এবং তিনি একটা পরিশুদ্ধ পরিবেশ তৈরি করার জন্য তিনি যে তার যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং তার পেছনে যে সমর্থন, মানে সেটা আপনি জনসমর্থন যদি বলেন, সেটাও আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত আছে। এবং সেই জায়গায় তিনি যদি একটা পদ, যে পথটা ওপেন হয়েছে সেই পথটা যদি কাল্টিভেট করতে পারেন এবং আমাদের তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা আছে সেটাকে যদি সংযুক্ত করতে পারেন, তাহলে আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে, একটা নতুন প্রজন্ম এখন দায়িত্ব নিয়েছে, অসাধারণ একটা কাজ তারা সম্পন্ন করেছে। জি। কাজে সেই নতুন প্রজন্ম যে পথটা দেখিয়েছে সেই পথের সাথে যদি আমরা ওল্ডার জেনারেশনে যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে একটা নতুন সম্ভাবনা যে আছে, এটা আমার কাছে কিন্তু আমার মনে হয়, আমি অন্তত এই ব্যাপারে একটু বিশ্বাস পাই। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। জনাব শাহাব এনাম খান, এই যে তরুণরা তাদের এই যে এত আত্মত্যাগ, ৬৫০ জনের কথা
জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হচ্ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ মারা গিয়েছে, সাধারণ পথচারী মারা গিয়েছে, শিশু মারা গিয়েছে, 36 জন শিক্ষার্থী অনেক মারা গিয়েছে। তো এখানে তো বিভিন্নভাবে যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত নন তারাও এখানে মারা গিয়েছেন। তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এটি তদন্তে জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার আন্তরিক। এটি আসলে কতখানি সহজ হবে বলে আপনার কাছে মনে হয়? না, আমি মনে করি এটা সহজ না হওয়ার তো কোনো কারণ নেই। প্রথম কথা, বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আপনি দেখেন বাংলাদেশের পিস কিপিং অপারেশন থেকে শুরু করে সব রকম বিষয়ে বাংলাদেশের একটা বড় রকমের ভূমিকা আছে। প্লাস বাংলাদেশে এখন যে সিচুয়েশনটা আছে সেখানে একটা বড় জায়গা হলো ট্রাস্টের ঘাটতি। মানে ইনস্টিটিউশনস এর প্রতি মানুষের ট্রাস্টের একটা ঘাটতি হয়। সেই জায়গাতে আমার মনে হয় যে ইউনাইটেড নেশনস এর একটা ভূমিকা মানুষ স্বাভাবিকভাবেই ভালোভাবেই নিবে। সুতরাং তারা যদি ভালোভাবে নেন, সেই ক্ষেত্রে তো আমার মনে হয় না যে ইন্টারিম গভর্নমেন্ট এখানে খুব একটা কোনো অবজারভেশন দিবে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনার ইউনাইটেড নেশনস এর যে ইন্টারন্যাশনাল এক্সপার্ট আছে তারা নিশ্চিতভাবেই মোটামুটি আমরা ধরে নিতে পারি গ্রহণযোগ্য একটা কনসাল্টিং বা একটা গ্রহণযোগ্য রকমের রিপোর্ট বা সহায়তা দিবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা আছেন এক্সপার্ট এই বিষয়ে তাদের সাথে একটা কোলাবোরেশন হলে শুধুমাত্র রিপোর্টের গ্রহণযোগ্যতাটাই বাড়বে না, সেই সাথে আমার মনে হয় যে এই রিপোর্টের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের একটা ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গা থাকবে। সুতরাং এটা আপনি ইনস্টিটিউশনাল দিক থেকে দেখলেও এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমার মনে হয় না যে এখানে খুব একটা সমস্যা থাকবে। তবে একটা বিষয় যেটা থাকে যে অনেকেই হয়তো এটা বলতে পারেন যে বাংলাদেশের সক্ষমতাটার বিষয়। বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা থাকলেও এই মুহূর্তে আসলে আমার মনে হয় না যে ইনস্টিটিউশনালি মানে খুব বেশি প্রোগ্রেস করার মতো ক্যাপাবিলিটিস দেখানো সম্ভব হবে। একটা বড় বিষয় যে পুলিশের অভ্যন্তরেও একটা এক ধরনের অশান্তি চলছে বা যেটাকে আমরা বলি রেস্টলেসনেস চলছে। বিউরোক্রেসির ক্ষেত্রেও আমরা এক ধরনের ট্রানজিশন দেখতে পাচ্ছি। এবং সেই সাথে যে অন্যান্য অর্গানাইজেশনস গুলি আছে সেখানেও কিন্তু যথেষ্ট ট্রানজিশন হয়েছে। সুতরাং এই প্রত্যেকটা ট্রানজিশনকে যদি আমরা মাথায় রাখি, সেই ক্ষেত্রেও এই ধরনের ইনিশিয়েটিভ আমার মনে হয় না যে খারাপ হবে, এবং বরং ভালোই হবে। আর আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস কিন্তু চলছে। মানে অর্থাৎ বাংলাদেশের কোন তথ্যটা ঠিক না বা কোন ধরনের তথ্য নিয়ে দ্বিমত আছে, কোন ধরনের তথ্যের ক্রেডিবিলিটি ঘাটতি আছে, কোনটা মিস ইনফরমেশন, কোনটা ফেক ইনফরমেশন, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইন্টারন্যাশনালি একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং আপনি যদি ভারতের ক্ষেত্রেই দেখেন, যেটা আমরা আলোচনা করছিলাম, ভারতের মিডিয়াতে একটা বড় সংখ্যাই দেখানো হচ্ছে যে বাংলাদেশের মানে একটা অনেক পুরনো ফুটেজ দিয়ে বা অন্য জায়গার ফুটেজ দিয়ে এবং বিভিন্ন রকম মিসলিডিং ইনফরমেশন দিয়ে সেই সব জায়গাতেও কিন্তু আমরা এই ধরনের রিপোর্টগুলি পাঠাতে পারি, যেটা আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কনফিডেন্স বিল্ডিং এর জন্য যথেষ্ট সহায়ক হবে। ওকে, আরেকটি বিষয় একটু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করছেন, এবং গত 10 আগস্ট ভারতের একটি গণমাধ্যমের বরাতে তিনি বলেছেন যে এর জন্য আমেরিকাই দায়ী, এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরে আমেরিকার হাতে যদি তুলে দিতেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। এই বিষয়টি কিভাবে দেখেন আপনি? আমার কাছে মনে হয় এগুলি অনেক বেশি মানে ইমোশনাল কথা, এবং ইমোশনাল কথার ক্ষেত্রে হয়তো আমরা অনেক কিছুই বলে থাকি। কারণ আপনি যদি সেন্ট মার্টিনের জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখেন এবং সেটা একটা কোরাল আইল্যান্ড, সেখানে আসলে একটা ফুল ফাংশনাল বেস করতে গেলে যেই পরিমাণ রিসোর্সেস লাগবে তা আপনি একটা নতুন আইল্যান্ডই ক্রিয়েট করতে পারবেন। এবং সেই সাথে এটার লোকেশনটা দেখেন, একদিকে বাংলাদেশের সাবমেরিন পোর্ট আছে, আরেকদিকে মিয়ানমার আছে, এবং কোন দেশই মানে সেন্সিবলি স্ট্র্যাটেজিক্যালি স্পিকিং এই মুহূর্তে এসে এইরকম একটা জায়গায় তৈরি করবে না, বেস তৈরি করবে না যেটা থেকে মানে একটা ইমিনেন্ট জিওপলিটিক্যাল ক্রাইসিস বা জিও স্ট্র্যাটেজিক ক্রাইসিস হওয়াটা অবশ্যম্ভাবী। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা হলো যে মানে যেহেতু
এখন এই ধরনের একটা ডিসকোর্স তৈরি হয়েছে, সেই বিষয়ে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকার একটা যৌথ বিবৃতি দিতে পারে কিনা আমার জানা নেই। এটা হয়তো হুমায়ুন কবির স্যার আমার চেয়ে বেটার জানবেন যে এটা ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে কিনা। বাট সার্টেনলি এই ধরনের অনেক কথাই আমরা অনেকবার শুনেছি, যেটার আসলে প্র্যাকটিক্যাল ফিজিবিলিটি বা প্র্যাকটিক্যাল মেরিটটা পাওয়া খুব দুষ্কর। এছাড়া আরেকটা যেটা আপনি বললেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যেহেতু উনি ভারতে আছেন, সেইখান থেকে আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে তার যে বক্তব্যগুলি আসছে, সেটা নিশ্চিতভাবেই ইন্টারিম সরকার কিন্তু বলেছেন যে বাইল্যাটারাল রিলেশনশিপে একটা ছেদ ঘটাতে পারে এবং এটা সম্ভাবনা আছে। আমার কাছে মনে হয় যে সেই বিষয়ে আমার মনে হয় উভয় সরকার যদি একসাথে কথা বলেন এবং সেই বিষয় নিয়ে একটা আস্থার জায়গা তৈরি করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে, আমার মনে হয় এই ধরনের ন্যারেটিভস গুলি দুই দেশের সম্পর্ক স্টেবিলাইজ করতে সহায়তা করবে। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। এই বিষয়টিতে আপনি কিছু বলবেন কিনা একটু জানতে চাইব। পাশাপাশি আরেকটি বিষয় একটু বলবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমের ওই বার্তায় আরেকটি কথা অন্তর্বর্তী সরকারকে বলেছেন যে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত না হতে তিনি সতর্ক করেছেন। এবং আপনি এই ধরনের কোনো আশঙ্কা করেন কিনা যে অন্তর্বর্তী সরকার বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত হতে পারে বা হচ্ছে? আপনার ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে দুইটা সময়তেই তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। জি, সেন্ট মার্টিস নিয়ে কয়েক মাস আগে যখন কথাবার্তা হয়েছিল আরেকবার, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে স্পষ্ট করে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে আমাদের এই বিষয়ে কোনো আগ্রহ নাই এবং এই ব্যাপারে কোনো আলোচনাও আজ পর্যন্ত আমাদের সাথে হয়নি। গতকাল যেটা বলা হয়েছে যে এই পরিবর্তনে মার্কিনীদের হাত ছিল, গতকালই হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে এটা একেবারেই বাহুল্য কথা, আমাদের এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা ছিল না, স্পষ্ট করে দিয়েছে তারা। কাজেই এই ব্যাপারে আর আমার নতুন করে বলবার কোনো সুযোগ আছে মনে করছি না। তবে যেটা আপনি বলছিলেন যে এখন ধরেন আমরা বাংলাদেশের এই গত আন্দোলনটাকে যদি দেখি, এটা ভারতীয় ন্যারেটিভ আছে একটা। আমি 5 তারিখ থেকেই এই ন্যারেটিভটা শুনছি এবং তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের বাস্তব অবস্থা যেটা, সেটা ইন্ডিয়ান মিডিয়ার কাছে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এখানে আন্দোলনটা শুরু হয়েছিল গত মাসের জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা কোটা আন্দোলনের বিষয় ছিল জি, এবং এই কোটা আন্দোলন নিয়ে বাইরের কোনো শক্তির আগ্রহের আমি নিজে যেহেতু এই জগতে খানিকটা ঘোরাফেরার সুযোগ হয়েছে, এই বিষয়টা নিয়ে বাইরের কারো আগ্রহ থাকবার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এটা একেবারেই একটা তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুযোগের কথা বলছে। তো সেইটা সরকারিভাবে একের পর এক তারা মিসস্টেপ নেওয়ার কারণে অথবা রাজনীতিকীকরণের ফলে জিনিসটা অতি দ্রুত অন্য স্তরে চলে যায়। এবং সেখানে আমি ঘুরিয়ে যদি বলি, আপনি বাইরের শক্তির কথা বলছেন, আমাদের ভেতরের শক্তি যারা আছে তাদের দিকে একটু দেখেন তো দেখি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যারা এখানকার সক্রিয় রাজনৈতিক শক্তি, তারা তো এই আন্দোলনের পেছনে ছুটতে হয়েছে। মানে তরুণ প্রজন্ম এত দ্রুত যাচ্ছিল যে তারা প্রথমে বলেছে আমরা মরাল সাপোর্ট দিই, শেষের দিকে গিয়ে বলেছে হ্যাঁ আমরা তাদেরকে সক্রিয় সমর্থন দিচ্ছি। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে তারাও তাদের সাথে ছাত্রদের সামনে সমতালের সামনে যেতে পারছিল না। তো কাজেই যেখানে এই আন্দোলনটা আমার কাছে একেবারেই মনে হয় যেটা ইন্ডিজিনিয়াস, স্টুডেন্ট লেড, এবং because of the human rights violation or egregious violation of different kinds, সে কারণে মানুষ পাশে দাঁড়িয়েছে এবং আলটিমেটলি এটা ক্ষমতার পরিবর্তন করেছে। তো কাজে এখানে বাইরের শক্তিকে এই ওয়াজ নসিহত করা, এখন আমার ধারণা তরুণ প্রজন্ম যথেষ্ট বুদ্ধি রাখে, বাংলাদেশের মানুষ আমার ধারণা আমার অন্তত বিশ্বাস আছে। কাজে এইগুলি কথাবার্তা বলে অহেতুকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ এক পক্ষের ব্যর্থতা বা অন্য পক্ষের জয়, এটাকে মিক্স আপ করে ফেলার বোধহয় কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ জনাব শাহাব এনাম চৌধুরী। আপনি কিছু যুক্ত করতে চান কিনা?
না, আমার কাছে এখন যেটা মনে হয় যে স্যার যেটা বলতেছিলেন, যে এই ধরনের জিওপলিটিক্যাল ন্যারেটিভ গুলি আসলে মিসলিড করে, এবং আমার কাছে অনেক ক্ষেত্রেই সেটা শুধুমাত্র যে এক ব্যক্তি কেন্দ্রিক না, আমরা মিডিয়াতেও এইসব জিনিসপত্র দেখি। আহ, সুতরাং সেইগুলি আমার মনে হয় একটু অ্যাভয়েড করা দরকার। আর আমার কাছে যেটা সামনের চ্যালেঞ্জগুলি নিয়েই অনেক বেশি চিন্তিত, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিভাবে হবে, ইলেকট্রাল প্রসেসেস গুলি কিভাবে ইনক্লুসিভ হবে, এবং এই ইনক্লুসিভ করতে গেলে কি কি করা দরকার, সেইগুলি একটা মেজর চ্যালেঞ্জ আছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল ট্রেড সবকিছু মিলিয়ে আমার মনে হয় চ্যালেঞ্জের এই মুহূর্তে অভাব নাই। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরিয়ে আনা যায়, সেটার জন্য জাতিসংঘের হেল্প নিয়ে, বা জাতিসংঘের হেল্প যদি সরকার না চায়, যে কোনো ফরম্যাটে ইন্টারন্যাশনাল কনফিডেন্সটা আমাদের জন্য খুবই জরুরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে সেগুলো মোকাবেলা করার কোনো বা কিভাবে মোকাবেলা করা সম্ভব হবে? হ্যাঁ, নিশ্চিত। এটার সবচেয়ে বড় জায়গাটাই হলো যে আপনার একটা ইনক্লুসিভ সিস্টেম করা। আমার মনে হয় যে যত তাড়াতাড়ি ইন্টারিম গভর্নমেন্টের কলেবরটা বাড়ে, এবং সেই সাথে যত তাড়াতাড়ি তারা ব্যুরোক্রেসি, পুলিশ, জুডিশিয়ারিকে সুসংহত করে কাজ করানো শুরু করতে পারেন, তত মঙ্গল। কারণ এই জায়গাতে আমার মনে হয় যে সদিচ্ছার কোনো অভাব নাই, সেটা জনগণের মধ্যে সদিচ্ছার তো কোনো অভাবই নাই, সরকারের মধ্যে নিশ্চিতভাবে কোনো অভাব নাই। কিন্তু আমার মনে হয় যে এইগুলির মাঝখানে যে অক্সিলারি বা ইমপ্লিমেন্টিং অথরিটিস গুলি আছে, তারা কতটুকু সক্ষম ভাবে কাজ করবে, সেটা কিন্তু সাংঘাতিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হয় যে সেই জায়গাগুলিতে ইন্টারিম গভর্নমেন্টের চ্যালেঞ্জ থাকবে, এবং এই চ্যালেঞ্জগুলি সামনে আগানোর জন্য তারা হয়তোবা আরো বিশদ কনসালটেশন, ইনক্লুসিভ ডিসকাশন, প্রপার এই মানে যেটাকে আমরা বলি যে গ্রাউন্ড রিয়ালিটি বা গ্রাসরুটস কে অনুধাবন করে আগে। জি, একটু তদন্ত প্রতিবেদনে যদি আবার একটু আসি, জাতিসংঘের ওই যে প্রতিবেদনটাই, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আনা হয়েছে সেই প্রতিবেদনে। তো এবং মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মূলত। তো এটিতে আন্তর্জাতিকভাবে কতখানি ইম্প্যাক্ট পড়তে পারে বা কী ধরনের প্রভাব পড়তে পারে? আমার মনে হয় আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে যতটুকু আমি বুঝি রিপোর্টের মাধ্যমে, যে এই জায়গাগুলি এখনো মানে ডিসকাশনের মাধ্যমে এবং রেকটিফিকেশনের মাধ্যমে সমাধান করা সম্ভব। কারণ এই রিপোর্টে যখন অভিযোগটা আনা হয়েছে, সেই অভিযোগটাকে আমলে নিয়ে আমার মনে হয় সেইগুলিকে অ্যাড্রেস করাটা খুব জরুরি হবে। যেহেতু এখন অনেক ক্ষেত্রেই আমাদের পলিটিক্যাল কম্পালশন নাই। মানে পলিটিক্যাল কম্পালশন বলতে আমি যেটা বোঝাই যে পার্টিজান ইলেকশন বা পার্টিজান পলিটিক্স এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পার্টিজান ইন্টারেস্ট গুলি অনেক কিছুকে ইনফ্লুয়েন্স করে, যেহেতু নাই। এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এই ইনক্লুসিভনেসটা আছে বা ওপেননেসটা আছে, যে প্রবলেম আইডেন্টিফাই করে সলভ করা। আমার মনে হয় জাতিসংঘের সাথে আলোচনা করে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সহায়তায় মিলিটারি এটা খুব সহজেই সমাধান করতে পারবে বলে। জি, জনাব হুমায়ুন কবির, এই বিষয়ে আপনি কিছু বলতে চান? ধন্যবাদ। সাহাব যেটা বললো, আমি তার সমর্থনে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, সামরিক বাহিনী নিয়ে কিন্তু আগে যখন মার্কিনিরা 2021 সালে স্যাংশন দিয়েছে, তার মধ্যে কিন্তু পুলিশ এবং সামরিক বাহিনীর লোকজন ছিল। এবং এই যে ধরেন এখন আয়নাঘর বা গুম, হত্যা, এই ঘটনাগুলো যে ঘটেছে, এগুলোর সাথে কিন্তু এই সামরিক বাহিনীর লোকজনের সম্পৃক্ততা ছিল না, সে কথা বলা যাবে না। আজকে জেনারেল জিয়াউলকে নেওয়া হয়েছে, এবং সেখানেও কিন্তু এসব জিনিস আর পত্রপত্রিকায় দেখছি, এসছে। সেই ক্ষেত্রে আমার ধারণা বা আমার অবস্থানটা হচ্ছে যে, যদি এখানে একটা, যেহেতু সর্বগ্রাসী বা সর্বব্যাপ্ত একটা ব্যবস্থা ছিল, যেখানে রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য সবগুলো রাষ্ট্রীয় সংস্থাকেই ব্যবহার করা হচ্ছে, এবং যেহেতু আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এবং জনগণ সেই ব্যবস্থাটাকে সমর্থন করছে না, সেই ক্ষেত্রে স্ব সংস্থা তাদের অভ্যন্তরীণ যে ঘাটতিগুলো আছে, এবং যেটা জাতিসংঘের এই রিপোর্টে উল্লেখ করা করা হয়েছে, আমার ধারণা ইনভেস্টিগেশন যদি হয় তাহলে আরো হয়তো কিছুটা আসবে। সেগুলো ওন করে সেই ডেফিসিয়েন্সিগুলো কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে প্রফেশনাল জায়গায় ফেরত যাওয়া যায়, সেই জায়গায় তাদের যেতে হবে। কারণ আমরা যে ধরনের একটা
এই মানে একটা সুররিয়েল ওয়ার্ল্ড থেকে একটা রিয়েল ওয়ার্ল্ডে যদি যাই, যেটা এখন আমরা যে প্রক্রিয়ায় আছি, জি। সেই প্রক্রিয়ায় যেতে গেলে কিন্তু আপনার যার যার ভূমিকা, যারা সরকারি প্রতিষ্ঠান আছে তারা পেশাগতভাবে তাদের দায়িত্ব পালন করবেন, রাজনীতিবিদরা রাজনীতি করবেন, তারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে, শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তারা জনগণের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করবেন, জনগণ ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করলে তারা ক্ষমতায় থাকবে, এবং এটাই কিন্তু স্বাভাবিক পেশাগতভাবে প্রত্যাশিত বিষয়। তো সবাই যদি সবার কাজটা পেশাগতভাবে আমরা করি, তাহলে কিন্তু ওই যে আপনি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ বা একটা প্রগতিশীল বাংলাদেশ, আজকে ভারতের প্রধানমন্ত্রী যেগুলো বলেছেন, সেই রকম একটা বাংলাদেশ কিন্তু করা আমাদের পক্ষে কঠিন কাজ বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশ গত 53 বছরে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যর্থতাও আছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের যথার্থতা বা আমাদের উৎকর্ষতা বা সৃজনশীলতা আমরা দেখিয়েছি। তো কাজেই আমি মনে করি গভর্নেন্স এরিয়া যে জায়গাটা, একটা জায়গায় তো সমস্যা হচ্ছে এখন, জি। এই গভর্নেন্সটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমার ধারণায় যে ইকোনমিক প্রবলেম যেটা আমরা এখন ফেস করছি, আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলোর মুখোমুখি হচ্ছি, আমার বিশ্বাস যে এই জায়গাগুলো খুব সহজেই আমরা মেরামত করতে পারবো, এবং বাংলাদেশের জনগণের শক্তির উপর তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই জনগণের শক্তি, বাংলাদেশের মানুষের এই সৃজনশীলতা, এই শক্তিটুকু আছে, যে শক্তি দিয়ে গত 53 বছরে যেমন আমরা 71 থেকে আজ পর্যন্ত এসে মধ্য আয়ের দেশে পৌঁছতে পেরেছি। আমার ধারণা এখন থেকে আরেকটা 53 বছর পরেও একটা আধুনিক, একটা উন্নত বাংলাদেশ গঠন করা খুব কঠিন একটা কাজ নয়। এখন শুধু আমাদের এই গভর্নেন্সটাকে ঠিক করা খুব জরুরি হয়ে পড়েছে, এবং মানুষ এখন কিন্তু সেটা চাচ্ছে বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আমরা জনাব শাহাব এনাম খান আপনার কাছে একটু আসতে চাইব। সর্বশেষ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, গভর্নেন্সের কথা বলছিলেন জনাব হুমায়ুন কবির। বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশের মানবাধিকার, আইনের শাসন, অসাম্প্রদায়িক একটি দেশ তৈরি করতে আর কি করণীয় হতে পারে আপনার কাছে একটু জানতে চাইব সবশেষ। না, আমার কাছে মনে হয় যে একটা বড় ফোকাস হতে হবে ইউনিভার্সিটি কলেজ স্কুল। কারণ আমাদের পলিটিক্যাল এডুকেশন বলতে আমরা যে জিনিসটা বোঝাই সেটা খুবই একটা মানে তথৈবচ অবস্থায় আছে, প্লাস আমাদের এডুকেশনের সিচুয়েশনটাও যে মানে পারফেকশনের মধ্যে আছে তা না। কারণ আমরা গত 15-20 বছর ধরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় একটা বড় ফোকাস হতে হবে এডুকেশনে। কারণ আপনার স্কিলস, হিউম্যান রিসোর্সেস তৈরি করাটাই বড় কথা না, কিন্তু এখানে তাদের যে একটা পলিটিক্যাল বা ফিলোসফিক্যাল ভ্যালুস থাকা এটাও দরকার আছে। এবং এই যে ছাত্র রাজনীতি বলে আমরা যে জিনিসটা দেখে আসলাম বিগত 30 বছর ধরে, সেইটা আসলে রাষ্ট্রকে কতটুকু কি দিতে পেরেছে সেটাও পর্যালোচনা করা দরকার। বরং আমার কাছে যেটা মনে হয় যে ছাত্রদের রাজনীতি সেটা ছাত্রদের মতো হওয়া উচিত। অর্থাৎ আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চাকসুর মতো সংসদ আছে, এবং সেই সংসদগুলিতে মানে ছাত্রছাত্রীরা ইলেকশন করে তারা একটা পর্যায়ক্রমে বাংলাদেশের নেতৃত্বে আসবেন, সেটার আসলে কোনো বিকল্প নাই। এটাতে যখনই আপনি মাসেল পাওয়ার বা আপনার পার্টিজান পলিটিক্স কে ঢোকাবেন তখনই সমস্যাটা। যে কারণে পলিটিক্যাল অ্যাফিনিটি যে কারোরই থাকতে পারে, ইনক্লিনেশন থাকতে পারে, কিন্তু সেইটার ডিটারমিনেন্ট তো বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স হতে পারে না। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষকদের একটা বড় জায়গা আছে, এবং শিক্ষকদের এখানে একটু রেসপন্সিবল হওয়ার দরকার আছে। কারণ আমরা প্রায়ই একটা জিনিস দেখি যে এই শিক্ষকরা বিভিন্ন দেশে মানে বিভিন্ন রকমের পদবি ইত্যাদির জন্য যেই ধরনের আমরা দেখেছি বিগত কয়েক বছরে, এবং ঢালাও ভাবে পিএইচডি দিয়ে যাচ্ছে, এবং বেশিরভাগ পিএইচডি কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে, ইদানিং কেউ কোথাও পালিয়ে যান। সুতরাং এই বিষয়গুলি স্ট্রিমলাইন করাটার জন্য আমার কাছে মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলি তো বললামই না, সেগুলি তো নিশ্চিতভাবেও আছে। কারণ সেইগুলির দিকে যদি ওনারা একটা বড় রকমের প্রেসিডেন্স তৈরি করে দিয়ে, এক্সাম্পল তৈরি করে দিয়ে যেতে পারেন, আমার মনে হয় পরবর্তী সরকারগুলি সেগুলি মেনে চলবে হয়তো। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাব এনাম খান এবং জনাব হুমায়ুন কবির। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা ছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।
জানি চলে গেছে আপনার